আজকে আমি ত্রিপুরা অল ইন্ডিয়া সৈনিক সৎসঙ্গের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের আলোকে সাংবিধানিক বিধি এবং শ্রী শ্রী ঠাকুর সংবিধান কেমন হয় এই কথা ঠাকুর কাছে প্রশ্ন করেছিলেন একজনে, যে কনস্টিটিউশন কেমন হবে আপনি দয়া করে যদি বলেন। এটা 9/12/1947 সালে ঠাকুর কাছে প্রশ্ন করেছিলেন। ঠাকুর উত্তর দিয়েছিলেন, কি বলেছিলেন? ঠাকুর বলেছিলেন, আমার মনে হয় কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান রচনা করতে গেলে প্রথম লক্ষ্য দেওয়া প্রয়োজন কিভাবে প্রত্যেকটি মানুষ তার বৈশিষ্ট্যের পথে মঙ্গলের অধিকারী হতে পারে। এটাই ঠাকুরের মূল পয়েন্ট। কনস্টিটিউশনের সংগঠনের মূল পয়েন্ট হচ্ছে দেশের প্রত্যেকটি মানুষ যাতে সর্ববৈশিষ্ট্যে মঙ্গলের অধিকারী হতে পারে। প্রত্যেকটি মানুষের নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য যাতে পরিপূরিত হয়, পোষিত হয়, রক্ষিত হয়, সুন্দরভাবে গড়ে উঠে, তৈরি উঠে মানুষগুলির ভিতরে ইনস্টিংক্টিভ ক্যারেক্টারিস্টিক্স যাকে বলে, সেই জিনিসটা ঠাকুর বাড়িয়ে দিতে চেয়েছেন এবং আমাদের সংবিধানের সেটা করে হচ্ছে আসল জিনিস। আরো বলেছিলেন মন্দকে কিভাবে ভালো করা যায় আর ভালোকে আরো কিভাবে ভালো করা যায়, এটাও ঠাকুর বলেছিলেন। প্রত্যেকটি মানুষ যদি স্বীয় স্বীয় বৈশিষ্ট্যের পথে চলে তবে দেশের ঐক্যবদ্ধতা আসবেই। ঐক্যবদ্ধতা এবং বৈশিষ্ট্য যদি ঠিক থাকে তবে সেই দেশের উন্নতির কোনো ঘাটতি হবে না, এই কথা ঠাকুর বলেছিলেন। এবং আরেকটা কথা বলেছিলেন, constancy to fulfill the ideal invites the constitution. Constancy to fulfill the ideal, প্রিয় পরমের আদর্শকে পরিপূরণ করাই বা আমন্ত্রণ করাই হচ্ছে সংগঠনের মূল জিনিস। প্রিয় পরমকে আপনারা সকলে জানেন, আমরা জানি তিনি অভ্রান্ত মানুষ।
জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। শ্রী শ্রী ঠাকুর কোনো বিপ্লবী, তিনি যা মঙ্গল তাই বলেন। সরকারের তিনি সিদ্ধান্ত নেন না, তিনি সিদ্ধান্ত নেন স্বার্থবিধি, অর্থাৎ যাতে সরকার এবং সকল মানুষের মঙ্গল হতে পারে সেই বিধি পরিচালনা করতে চান। আমরা কেউ অভ্রান্ত নই, তিনি যে একমাত্র অভ্রান্ত। তিনি সেজন্য জমিদারি প্রথা উচ্ছেদের পক্ষপাতে ছিলেন না। তিনি বলেন যেখানে জমিদারি অন্যায় করে তুমি সেটা সংশোধন করো, সেই জায়গায় তুমি শাসন করো, জমিদারদের তুমি কন্ট্রোল করো। কিন্তু এই প্রথাটা উচ্ছেদ করাটা উনি ভালো মনে করেননি। তার ফলে আজকে জমি জমা নিয়ে নানান গোলমাল, ভিডিও টিডিও ইত্যাদি নানান ব্যাপার এসে গেছে। মানুষের ভাবতে পারে না এটা আমার জমি। জগতের মঙ্গলের জন্যই তার আশা। তারপর তিনি বললেন বাংলার প্রবলেম যদি সলভ হয়, সমস্ত ইন্ডিয়ার প্রবলেম সলভ হয়ে উঠবে, হোল ওয়ার্ল্ডের প্রবলেম তখন সলভ হয়ে উঠবে। এই কথা বলেই তিনি অধ্যাপক দাদাজির দিকে দেখে বললেন, আমার কথা আপনি দুঃখিত হবেন না। ঠাকুর বললেন, কলিজা বাঁচলে সব বাঁচবে, কলিজা সহ দেশটাকে বাঁচান, গোটা জগৎটাকে বাঁচান। বসে বসে কি করছেন? বেরিয়ে আসতে পারেন। ঘর বাঁধতে হলে ঘর ছাড়তে হয়। ওই ভদ্রলোকে বললেন, আলোচনা প্রসঙ্গের মধ্যে আছে ৮ম খণ্ডের ২৭/৬/১৯৪৬ সালে কতখানি কনভিকশন। ঠাকুর বললেন বাংলার প্রবলেম আগে সলভ করেন, ইন্ডিয়ার প্রবলেম সলভ হয়ে যাবে। এটা ঠাকুর নিজস্ব কথা, নিজস্ব বোধ। আমি যদি এখন এখানে আমি যদি এখানে প্রদেশের কথা চিন্তা করি তাহলে হবে না। তারপর সেই প্রফেসর সিং ঠাকুরকে বললেন, ঠাকুর আমি সামান্য মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর তখন তাকে বলছিলেন, আপনি সামান্য মানুষ ততদিন বা ততক্ষণ, যতদিন বা যতক্ষণ আপনি আপনার নিজের ধান্দায় ঘুরেন। আমরা যখনই আমাদের নিজেদের ধান হয়ে উঠে, যখন সে পরম পিতার জমাল বাবাটাকে নিজের একমাত্র স্বার্থ করে নেয়, অর্থাৎ ঠাকুরের ভার, ঠাকুরের জঞ্জাল যে কাঁধে করে নেয় সে, এবং তাই যা স্বার্থ উঠে, সে মানুষ তখন অসামান্য হয়ে উঠে। সেই মানুষ যে সমস্ত পৃথিবীর মানুষকে পরম পিতার ছন্দে নাচিয়ে তোলা পর্যন্ত ক্ষান্ত হয় না। ঠাকুর প্রফেসর সিংকে বললেন, আপনি সামান্য মানুষ বলছেন কেন? আপনি সামান্য ততদিনে থাকবেন যতদিন আপনি নিজের ধান্দায় ঘুরবেন। আমরা যারা অধিকাংশ লোক আছি, আমরা আমাদের ধান্দায় ঘুরি, সেজন্য আমরা সামান্য মানুষ। শ্রী ঠাকুর বললেন, তুমি যদি ইষ্ট ধান্দায়, ইষ্টের ভাব যদি তুমি তাদের মধ্যে নেয় এবং তা নিয়ে যদি তুমি ছুটে বেড়াও, সারা পৃথিবীতে তুমি বিপ্লব নিয়ে আসতে পারো, তুমি ক্ষান্ত হবে না যে পর্যন্ত না পৃথিবীর মানুষের পরম পিতার ছন্দে পৃথিবীকে নাচিয়ে না তুলতে পারছো। যেমন ধর বিবেকানন্দ নাচিয়ে তুলেছিলেন, যেমন ধর হনুমান নাচিয়ে তুলেছিলেন, যেমন ধর শিবাজি নাচিয়ে তুলেছিলেন। ঠাকুর বলছেন মানুষ কেউ সামান্য নয়। সামান্য হয় মানুষ যখন স্বার্থ বুদ্ধির জন্য, নিজের জন্য, নিজের কাজের জন্য, নিজের ধান্দার জন্য, নিজের পোষণের জন্য শুধু ঘুরে। সেটা যখন ইষ্ট পোষণের জন্য, ইষ্ট ধান্দার জন্য, ইষ্ট কাজ করবার জন্য অগ্রসর হয়, তখন মানুষ ব্যাপক হয়ে পড়ে, বিরাট হয়ে পড়ে।
তিনি ক্ষান্ত হন না, তিনি ছাড়েন না। সেই মানুষ কোথায়? আমরা তো তেমন তো হয়ে উঠতে পারিনি। পরম বিপ্লবের মতো ভাবে পূর্ণ বিশ্বাসে তিনি তার কথা বলে যান। তার আশীর্বাদই আমাদের পরম সম্বল। এই কথা ঠাকুর ওই দাদাকে বলেছিলেন। তখন কেষ্টদা, মন্মথদা, সুশীলদা এনারা ছিলেন যে আপনি অসামান্য হতে পারে যখন আপনি ঠাকুরের ইচ্ছাটা, ঠাকুরের ভাবধারাটা, ঠাকুরের জঞ্জালটা আপনি নিজে কাঁধে বহন করে পৃথিবীর মধ্যে প্লাবনের মতো ছুটে চলতে পারেন। আজকে আরেকটা পয়েন্ট বলি, আজকে আমাদের দেশে এই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হয়ে গেল কিছুদিন আগে, 2023 সালে ভোট আরম্ভ হলো, শেষ হলো, ফলাফল বেরোলো। নির্বাচনে নিয়ে বিভিন্ন পার্টির প্রচারকরা কেন্দ্র কেন্দ্রে ভোট দেওয়ার জন্য ভোটের ফল প্রকাশের দিনে এবং ভোটের পরেও, ভোটের আগেও কত রক্ত করে টিকাতে লিখে 55 জনের ঊর্ধ্বে খুন হয়েছে, জখম হয়েছে আরো অনেক বেশি। একটা কলঙ্ক। অবুঝের মতো নিজেরা লাঠি ডান্ডা নিয়ে একদল আরেক দলের বিরুদ্ধে তাণ্ডব লীলা চালাচ্ছি আমরা। পুলিশ ও শান্তিরক্ষকগণ যারা, তারাও আক্রান্ত। কোটি কোটি দেশের টাকা এভাবে অপব্যয় হচ্ছে। এই কি ভোট? এই কি গণতন্ত্র? ঠাকুর বলছেন। টিভিতে যখন দেখি খুনি মানুষটা, খুনি স্বামীর মৃতদেহ বাড়িতে নিয়ে আসলো, তখন তার স্ত্রী আকুলি বিকুলি করে অশ্রুপাত করে স্বামীকে জড়িয়ে ধরে কি কান্না, অজ্ঞান হয়ে পড়েছে। এসব দৃশ্য দেখে কান্না অন্তরাত্মা শিউরে উঠে। এটা আমরা পেপারে দেখি, স্বামী মারা গেছে, বাড়িতে নিয়ে আসছে, তিনি জোরে উপরে বলে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না। এটা আমরা প্রত্যক্ষ করেছি। বলছেন এই ভোট আমরা চাই না, এই ভোটকে আমরা ধিক্কার জানাই। ব্রিটিশের অধীনে থাকাকালীন ভারতে এই ভোটের আমদানি, ব্রিটিশের ডিভাইড এন্ড রুল পলিসি, চক্রান্ত, ব্রিটিশদের স্বার্থ সিদ্ধির জন্য নানা প্রকার ভাবে ভোটের ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের মধ্যে দল, উপদল, হরিজন, জাতি, উপজাতি ইত্যাদি কূট ও কৌশলের আমদানি দেশটাকে সাম্প্রদায়িকতার বিষে চির বিবর্ধন করে গেছেন ইংরেজরা, যাতে তাদের আবার আসবার সুবিধা হয়। আমদানি দেশটাকে সাম্প্রদায়িকতার বিষে চির বিবর্ধন করে গেছেন ইংরেজরা, যাতে তাদের আবার আসবার সুবিধা হয়। আমাদের দেশে ভোট কেমন ছিল? গণতন্ত্রের মাধ্যমে কিভাবে প্রতিনিধি নির্বাচিত হতে পারে তার একটা চিত্র আমরা ঠাকুরের বইতে পাই। ভোট কেমন হবে? এইভাবে কি ভোট হওয়া উচিত? ঠাকুর কি বলেছেন সেটা আমাদের কাছে আমি একটু সংক্ষেপে বলছি। সেটা ঠাকুর বলেছেন 25/1/1950 সালে এ কথা বলেছিলেন। গণতন্ত্র সম্বন্ধে কথা উঠলে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, কি বলেন? প্রত্যেক পরিবার থেকে পরিবারের সকলের ভোটে একজন প্রতিনিধি থাকবে। আমাদের বাড়িতে 30 লোক, এই 30 লোক আমরা মিলে সকলে আমরা একজনকে ভোট দিলাম, হয়তো আমার বাবাকে ভোট দিলাম, বাবা তুমি প্রতিনিধি হও। এরকম বাড়িতে বাড়িতে 10টা বাড়িতে 10 জন প্রতিনিধি হইলো। এই 10 জন প্রতিনিধি যাদের বলবে তারা একজনকে ঠিক করবে এবং তাদের ওই প্রতিনিধিদের সবার ভোটে গ্রামের একজন প্রতিনিধি এবং গ্রাম প্রতিনিধিদের ভোটে থানায় একজন প্রতিনিধি। এইভাবে যদি ভোটের ব্যবস্থা থাকে, প্রার্থী হিসাবে কেউ না দাঁড়াতে পারে, প্রত্যেকের ভোটে যদি স্বেচ্ছা প্রণীত হয়, তাহলে আমার মনে হয় খাঁটি লোকগুলি নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। এই কথা ঠাকুর বলেছেন। এবং এ বলে বলছেন, একজনে বললেন ঠাকুর
আপনি যা বলছেন তা তো সম্ভব নয়, নেতারা কেউ মেনে নিবে না। শ্রী শ্রী ঠাকুর বললেন তখন কি জানেন, আমি বলি, আমি বলি না যে তোমরা আমার কথা মেনে নে। ঠাকুরকে প্রশ্ন করে, ঠাকুর আপনাদের এরকম ভাবে কেউ ভোটের কথা আমাদের দেশের লোকেরা মেনে নিবে না। আমরা পরিবার থেকে একজন 10 এরকম 10টা পরিবার থেকে একজনকে নিয়ে 10 জনের মধ্যে একজন, আবার গ্রামবাসীর মধ্যে এরকম নিয়ে নিয়ে 10 জনের মধ্যে একজন, এইভাবে যেতে যেতে ডিস্ট্রিক্ট হয়ে যেতে যেতে আপনি একজন লোককে ঠিক করবেন, প্রেসিডেন্ট ঠিক করবেন, কি ঠিক করবেন, বা মন্ত্রী ঠিক করবেন। এই যে সিস্টেমটা ঠাকুর বললেন আমাদের দেশে যেটা ছিল, একজনের প্রশ্ন করে বসেন এগুলি কেউ মানবে না, ব্যাকডেটেড। তখন ঠাকুর বললো আমার কথা মানব বা না মানব, জনগণের কল্যাণ সম্বন্ধে আমি যা বুঝি সেটা বলার অধিকার তো আমার থাকবে। ফ্রিডম অফ স্পিচ যাকে বলে, সে অধিকার তো আমার থাকবে। ঠাকুর বললেন আমার সঙ্গে তোমার লড়বে এমন করে যাতে একটি মানুষের দুস্থ না থাকে, তা না হলে ধর্মের মানে কি হলো আমি বুঝি না। আলোচনার প্রসঙ্গে 18 খণ্ড 25/1/1950 সালে ঠাকুর বলেছেন। দেশের শাসন ব্যাপারে আজকাল বিধান পরিষদ, আইন পরিষদ, লোকসভা, মন্ত্রী পরিষদ, আরো অনেক সংস্থা আছে। যত যাই থাকুক না কেন, আসল ব্যাপার হলো ঠাকুর বললেন কেন্দ্রে কতিপয় নির্লোভ বিদ্যান এবং পক্ষপাতশূন্য দেশহিতৈষী জীবনধারী আদর্শবান লোক থাকার প্রয়োজন কেন্দ্রের মধ্যে, এবং তারা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিবেন, যাকে বলে অ্যাডভাইসারি কমিটি। সচিবালয় ঠাকুর অ্যাডভাইসারি কমিটির কথা বলে গেছেন। ঠাকুর নিজের ছেলেদের মধ্যে একজনকে বসিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু অ্যাডভাইসারি কমিটিও তিনি রাখতে বলে গেছেন। সমস্ত দেশের ব্যাপারও ঠাকুর বলছেন বিজ্ঞান, বুদ্ধিমান, জ্ঞানী এবং পক্ষপাতশূন্য হোক, বিচক্ষণ প্রধানমন্ত্রী সেটা মানবে। লোকের মঙ্গলের কামনা করেন, তাই যাই না। ঠাকুর বললেন এই জন্যই দরকার, যদি সম্প্রদায়ের শক্তি, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তিকেই শক্তিশালী করে তুলতে চাই, তবে এখনই চাই পূজ্য বর্তমান মহাপুরুষ। সেই জন্য ঠাকুর আদর্শের কথা টেনে নিয়ে আসলেন। ইষ্ট নাই নেতা যেই জমের দালাল, কিন্তু সেই সব তো ভুল করে বসে আছে, সব তো বিপদগামী হচ্ছে, লোকের প্রশ্রয় দিচ্ছে, সব তো স্বার্থ পরিগ্রহণ করছে নিজেদের। কে দেশ বাঁচাবে, কে দেশ রক্ষা করবে, দিচ্ছি, বেকারত্ববাদ দিচ্ছি, একাকার করে ফেলতেছি। বৈশিষ্ট্যের ভয় নাই। ঘরের মায়েরা যারা ছিল, রাজনীতি আর চাকরি করা মেয়ের ধর্ম নয়। মেয়ের ধর্ম সদাচারে গৃহপণ, মেয়ের ধর্ম গৃহপণে সদাচারে রয়। এ কথা বললে তো আমাকে আজকে মেরে ফেলবে, কিন্তু ফ্যাক্ট যেটা ফ্যাক্ট, সত্য যেটা সত্য, মেয়ে মানুষের জিনগুলো পুরুষের জিনগুলোকে পরিপূরণ করে, পোষণ দেয়, রক্ষা করে, পুষ্ট করে তুলে, মেয়ে মানুষের গঠন করে দেয়, পরিমাপ করে দেয়, সুন্দর করে দেয়। আমরা সেই জায়গায় গোলমাল করে ফেলছি। সেই জন্য ঠাকুর প্রচন্ড ভাবে আমাদের বলেছেন তোমরা ক্ষান্ত হবে না, তোমরা বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। আমার পতাকা, আমার নিশান, আমার যজন যজন ইষ্টবিধি, ইষ্টের প্রতি অনুরাগ, সেই বর্ণাশ্রম, সেই শিক্ষা, সেই বিবাহ এবং সেই দীক্ষা, এই দেশের মধ্যে যত চালাতে পারবো ততই ভালো। আমরা ভয়ে ভয়ে বিবাহের কথা বলি না, আমরা শিক্ষার কথা ঠিক ঠিক মতো বলি না।
গোলমাল পাকে গেছে জানি না। পরম পিতা আবার কবে আসবেন, কবে দেশ ঠিক হবে? তিনি বলছিলেন 1000 বছর পরে আমি যখন আবার আসবো, আবার তখন দেশটাকে ঠিক করে যাব। তোমরা করো করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। প্রফুল্লদার স্মৃতিচিত্রে বই আছে, পড়ে দেখবেন কি সুন্দরভাবে লেখা আছে। কত রকম বিরুদ্ধ প্রশ্ন প্রফুল্লদা তাকে করেছিলেন, ঠাকুর সব উত্তর দিয়ে গেছেন। সমস্ত কথা ঠাকুর বলে গেছেন। কত হচ্ছে পরিপালন করা, পরিপালন করা। নিজেদের বংশধরদের মধ্যে বংশধর রেখে গেছেন, সম্প্রীতি করার চেষ্টা করেছেন এবং ইষ্টমুখী হয়ে সকলকে চলতে বলেছেন। আমাদের সঙ্গ বা সঙ্গ নেতা যিনি, আচার্য যিনি যত ইষ্টপ্রাণ হয়ে উঠবেন, ততই আমার মানুষগুলিও তত ইষ্টপ্রাণ হয়ে উঠবো। এটা তো খাঁটি কথা, সত্য কথা। ইষ্টই তো আমাদের দম্বল, ইষ্টই তো আমাদের সম্বল। সেই জন্য যে যত বেশি ইষ্টমুখী হয়, যে যতমুখী ইষ্টের অনুসরণ করে, যে যতমুখী ইষ্টের পথ আমাদের বাতলে দেয়, তিনি আমাদের কাছে সত্যিকারের ইষ্টপ্রাণ লোক, তিনি আদর্শ লোক, তিনি সম্মানিতা হওয়ার উপযুক্ত। আজকে আমাদের দেশে আমাদের এই সঙ্গের মধ্যে বলতেছি আমি, শ্রী শ্রী বরদাকে ঠাকুর নিজে রেখে গেছিলেন। আমরা সেখানে অন্য দোষ দেখতে পেলে মুশকিল, আমার দরকার নাই। লেট আস ফলো হিম। তিনি যদি মায়েরও দেন তাহলে মায়েরও খাওয়া, তাও তাকে আমাদের ফলো করা উচিত। আমি এটা মনে করি। ছিন্ন ভিন্ন হওয়া উচিত না, মনান্তর হওয়া উচিত না। মতান্তর হতে পারে, কিন্তু থেকে আমরা কাজ করি। এক জাতি এক প্রাণ একতা, ওই একতাটা দরকার, একত্রের দরকার। সে ঐক্য জানি না কেমন করে কিভাবে আবার আসতে পারে। তবে বর্তমান আমাদের যিনি সংগঠনটা, তিনি যেভাবে চলছেন, যেভাবে সকলকে নিয়ে আপ্যায়ন করে চলেছেন, ভবিষ্যতে আমরা আশা করব আমরা সকলেই এক হয়ে দেশের দশের মঙ্গলের জন্য সর্বতভাবে আমরা নিজকে প্রয়োগ করতে পারবে। ওটাই শান্তি, ওটাই আনন্দ। মাথায় থাকবে ইষ্ট কাজ। পরম পিতা আমাদের মঙ্গল করুক, সকলকে সুখে রাখুক, আনন্দে রাখুক। এই কথা বলেই আজকে আমি শেষ করছি। জয় গুরু, রাধা স্বামী, রাধা স্বামী।